নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভীক। আর আজ জাতীয় বিভাগে মোদী সরকারের নাগরিকত্ব সংশোধনী আইন লাগু করা নিয়ে দেখুন বিশেষ একটা প্রতিবেদন, যার শিরোনাম হচ্ছে নাগরিকত্ব সংশোধনী আইন কার স্বার্থে। নাগরিকত্ব সংশোধনী আইন মানে সিএএ কার স্বার্থে, চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। আশায় বুক বেঁধেছিল অসমের বরাক উপত্যকার বাসিন্দা চন্দ্রধর দাসের পরিবার। অসমের নাগরিকত্বের তালিকা থেকে বাদ পড়েছিলেন তারা। যেতে হয়েছিল বিদেশিদের জন্য নির্ধারিত শরণার্থী শিবিরে, মানে যাকে বলে ডিটেনশন ক্যাম্পে। 104 বছরের চন্দ্রধর দাস নরেন্দ্র মোদীর স্বপ্ন দেখানো বক্তব্য শুনতে শুনতে বলতেন, মোদী আমার ভগবান, সিএ আইন এসেছে, এবার আমরা ভারতের নাগরিকত্ব পাবো। কিন্তু চন্দ্রধর দাসের সেই আশা আর পূর্ণ হয়নি। বিদেশি তকমা নিয়েই প্রয়াত হয়েছেন চন্দ্রধর দাস। চন্দ্রধর দাসের মেয়ের অভিযোগ, প্রশাসনের দুয়ারে দুয়ারে ঘুরেছেন তিনি, বারবার আদালতের কাছেও আবেদন করেছেন তিনি, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। এখনো এই গোটা পরিবার প্রশাসনের চোখে বিদেশি। অসমে এমন উদাহরণ অজস্র, অসমে এমন উদাহরণ হাজারে হাজারে রয়েছে। এমন উদাহরণ জাতীয় নাগরিকত্ব পঞ্জীকরণ এনআরসির আগে অসমের হিন্দু সম্প্রদায়ের বাঙালিদের একটা অংশ ভেবেছিলেন কেন্দ্রে এবং রাজ্যে ক্ষমতাসীন বিজেপি সরকারের বদান্যতায় ক্ষতিগ্রস্ত হবেন শুধু মুসলিমরাই, হিন্দুদের কিছুই হবে না। কিন্তু এনআরসির খসড়া পঞ্জি এবং এনআরসির পরবর্তী চূড়ান্ত তালিকা তাদের সেই ভাবনার গুড়ে বালি ঢেলে দিয়েছে। এটা আপনারা জানেন, দেখেছেন সংবাদ মাধ্যমে। 19 লক্ষ বাদ পড়া মানুষের মধ্যে প্রায় 12 লক্ষই ছিল হিন্দু। মিথ্যা বলছি? এই রকম অবস্থা যখন চলছিল অসমে, ঠিক তখনই পার্লামেন্টে সংখ্যার জোরে পাশ হয়ে গিয়েছিল নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ। মনে পড়ছে? বিভাজনের বিষ আরো ছড়িয়ে দিয়ে বিজেপি সরকারের তরফে তখন বোঝানো হয়েছিল নতুন এই আইনের ফলে হিন্দুরা যারা শরণার্থী হিসাবে আবেদন করবেন নাগরিকত্বের জন্য, তারা নাগরিকত্ব পেয়ে যাবেন, কিন্তু বহিরাগত মুসলিমরা সেই সুবিধা পাবেন না। তৃণমূল কংগ্রেস সহ বিরোধীরা তখন বলেছিলেন চরিত্রগতভাবে সংবিধান বিরোধী এই আইন ভারতীয় সংবিধানের সাম্যের অধিকারকে পুরোপুরি খর্ব করে ধর্মের ভিত্তিতে ভারতীয় নাগরিকদের বিভাজনের রাজনীতিকে রাষ্ট্রীয় মান্যতা দিয়েছে। মুসলিম নাগরিকদের এইভাবে বাদ দেওয়া স্পষ্টত ভারতীয় সংবিধানের 13 নম্বর ধারার, 14 নম্বর ধারার, 15 নম্বর ধারার, 16 নম্বর ধারার এবং 21 নম্বর ধারার বিরোধিতা। এই আইনের অবস্থান হচ্ছে আরএসএস এর সদর দপ্তর নাগপুরের রাজনৈতিক দর্শনপন্থী। সাভারকার থেকে গোলওয়ালকার হিন্দুত্ববাদের প্রত্যেক তাত্ত্বিক নেতাই কোনো না কোনো ভাষায় মুসলিমদের ভারতীয় নাগরিকত্ব অস্বীকার করেছেন। নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ কিংবা জাতীয় নাগরিকপঞ্জি এনআরসি হচ্ছে সেই নীতির প্রায়োগিক রূপ। প্রতিবেশী রাষ্ট্র থেকে আসা শুধুমাত্র মুসলিম অনুপ্রবেশকারী এবং অন্য ধর্মাবলীরা, তা সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, পার্সি হোক, বৌদ্ধ হোক কিংবা শিখ হোক, সবাই তারা শরণার্থী, কিন্তু মুসলিম হলেই অনুপ্রবেশকারী। এমন একটা অলিক বাইনারি প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশি অনুপ্রবেশকারীর সংখ্যা কত, সেই প্রশ্নের সদুত্তর আজও পর্যন্ত কেন্দ্রীয় সরকার দেয়নি। কিন্তু সেই অনুপ্রবেশের বাহানাতেই জনজীবনে কি তাণ্ডব সৃষ্টি হতে পারে তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে অসম, আমাদের প্রতিবেশী অসম রাজ্য, যে রাজ্যে চলছে এখন বিজেপি সরকার, যার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সিএএ কার্যকর করার একটাই অর্থ, গেরুয়া শিবির বাংলায় অসমের অভিজ্ঞতার পুনরাবৃত্তি চায়, বাংলাকে রক্তাক্ত করতে চায়। মনে পড়ে যায় নামের মাঝির সেই কথা। নামের মাঝি প্রশ্ন করেছিল সুতাকলের মজুরকে, মারামারি কইরা হইব কি? তোমাকে দুগা লোক মরবো, আমাকে দুগা মরবো, তাতে দেশের কি উপকারটা হইব? সমরেশ বসুর আদাব গল্পের সেই মহার্ঘ প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে গোটা বাংলায়। অন্তত মতুয়াদের দেখে তাই মনে হয়। সংবাদ মাধ্যমে আপনারা দেখেছেন, টেলিভিশনে আপনারা দেখেছেন, গত 11ই মার্চ সোমবার
সিএ এর বিজ্ঞপ্তি জারি হওয়ার খবরটা ছড়িয়ে পড়তেই ভর সন্ধ্যায় বদলে গিয়েছিল মতুয়া বাড়ির চিত্র। এ ওকে মিষ্টি মুখ করাচ্ছেন, এ ওকে আলিঙ্গন করছেন, আনন্দে মেতে উঠেছেন। অনেকের চোখে আবার আনন্দ অশ্রু, ডাঙ্কা কাশি বাজছে সজোরে, পুরোপুরি উৎসবের মেজাজ গাইঘাটার ঠাকুরনগরে মতুয়াদের ঠাকুর বাড়িতে। দেখে মনে হবে এ যেন জয়ের উৎসব, কিন্তু সত্যিই কি সব মতুয়া ভক্ত সেই উৎসবে গা ভাসিয়েছেন? অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা ঠাকুরের কথায় সিএতে নিঃশর্ত নাগরিকত্বের কথা বলা নেই, কিন্তু আবেদনের ভিত্তিতে নাগরিকত্ব নিতে হবে, আবেদন করলে তবে নাগরিকত্ব নিতে হবে। আবেদন করতে হবে এই বলে যে আমি পাকিস্তান, আমি আফগানিস্তান বা বাংলাদেশের নাগরিক, সেখানে মুসলিম সম্প্রদায়ের অত্যাচার, নিপীড়ন, নির্যাতনের শিকার হয়ে ভারতে আশ্রয় নিয়েছি, আমাকে ভারতের নাগরিকত্ব দেয়া হোক। তার মানে কি দাঁড়ায়? তার মানে একজন হিন্দুকে আবেদন করে প্রথমেই বলতে হবে যে আমরা ভারতের নাগরিক নই, আমি ভারতের নাগরিক নই। এইসব আবেদন জমা পড়ার পরই বিজেপির আসল খেলা শুরু হবে। বিজেপির আসল খেলা এনআরসি চালু করা। সব থেকে বড় কথা, আবেদনকারী যে দেশ থেকে এসেছেন বলে আবেদন করবেন, অর্থাৎ আফগানিস্তান থেকে বা পাকিস্তান থেকে বা বাংলাদেশ থেকে, যে দেশ থেকেই এসেছেন বলে আবেদন করবেন, সেই দেশে নাগরিক থাকা অবস্থায় সেই দেশের নাগরিকত্ব প্রমাণের সাথে সাথে তার ধর্মেরও, অর্থাৎ তিনি হিন্দু না শিখ না খ্রিস্টান না বৌদ্ধ না পার্সি না জৈন, সেই ধর্মের কথা উল্লেখ থাকা সরকারি নথি দেখাতে হবে, তবেই সেই আবেদন গ্রাহ্য হবে। এবং সেই আবেদনকারীর হয়ে ভারতীয় কোনো নাগরিককে এফিডেভিট সহকারে সাক্ষ্য দিয়ে বলতে হবে যে আবেদনকারী ভারতের নাগরিক নন, আবেদনকারী একজন শরণার্থী, বিদেশ থেকে এসেছেন, আবেদনকারী পাকিস্তান, আফগানিস্তান কিংবা বাংলাদেশ থেকে এসেছেন, ভারতে তিনি শরণার্থী, তাকে ভারতের নাগরিকত্ব দেয়া হোক। আর আবেদন গ্রাহ্য না হলে অনাগরিক মুসলিম, তাদের যে দশা হবে, বিজেপির এনআরসি সিএ দাওয়াইয়ে অনাগরিক হিন্দুরও দশা তাই হবে। বিজেপির প্রতারণামূলক প্রচারে এই বিষয়টা এখনো অনেকেই বুঝতে পারছেন না। আচ্ছা ভাবুন তো একবার, সিএতে আবেদন করার সঙ্গে সঙ্গে তো প্রমাণ হবে যে আবেদনকারী একজন বিদেশি, এবং আইন অনুযায়ী সঙ্গে সঙ্গেই ভোটার তালিকা থেকে তার নামটা কাটা যাবে। যাবে কি না? যাওয়া তো উচিত, যাবে। আপনি নিজেই তো আবেদন করে বলছেন যে আমি ভারতের নাগরিক না, বাংলাদেশ থেকে একজন শরণার্থী হিসাবে ভারতে এসেছি, কিংবা পাকিস্তান থেকে একজন শরণার্থী হিসাবে ভারতে এসেছি, এখন সিএ আইনের বলে ভারতের নাগরিক হতে চাই, তাই আবেদন করেছি। তাহলে এতদিন ধরে যিনি ভোটার তালিকায় নাম থাকায় ভোট দিয়ে এসেছেন, নাগরিক হওয়ার আবেদন করার সাথে সাথে ভোটার তালিকা থেকে তার নামটা কাটা যাবে কি না? যাবে। সিএ আইনের আওতায় নাগরিকত্ব পাওয়ার আবেদন করলে এতদিন ধরে যিনি চাকরি করেছেন তার চাকরিটাই বা থাকবে কি করে? কোন নাগরিক অধিকারী তো তার থাকবে না, যতক্ষণ পর্যন্ত না তিনি নতুন করে নাগরিকত্ব পান সিএএ নাগরিকত্ব আইনে। ফলে বিপদটা হিন্দু উদ্বাস্তুদের তো সব থেকে বেশি। তার মানে এই রাজ্যে নাগরিকত্ব আইনের অস্ত্র প্রয়োগ করার অর্থই হচ্ছে রাজ্যের সমস্ত মানুষের বিরুদ্ধে রাষ্ট্রীয় যুদ্ধ ঘোষণা করা। এটা মনে করেন রাজ্যের প্রগতিশীল শিক্ষিত মতুয়া ভক্তরাও। আশঙ্কা গোটা বাংলার, আশঙ্কা গোটা বাঙালির। 19 শতকের শেষ দিকে মতুয়া সম্প্রদায়ের ধর্মগুরু হরিচাঁদ ঠাকুর বুঝতে পেরেছিলেন ব্রাহ্মণ্যবাদী সমাজ তাদের অচ্ছুত করে রেখেছে। শুরু হয়েছিল ধর্মীয় আন্দোলন, সেই আন্দোলনই পরবর্তীকালে জাতপাতের আন্দোলনে রূপান্তরিত হয়েছে। 1947 সালে দেশ স্বাধীন হওয়ার পর প্রায় সমস্ত উচ্চবর্ণের হিন্দু ভারতে চলে আসেন সেই সময় সামান্য কিছু মতুয়া সম্প্রদায়ের মানুষও। নম্র শূদ্র সম্প্রদায়ের মানুষ পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরা, দণ্ডকারণ্য, আন্দামান প্রভৃতি স্থানে আশ্রয় নেন, কিন্তু অধিকাংশ নম্র শূদ্র মতুয়া সম্প্রদায়ের মানুষ পূর্ব পাকিস্তানে রয়ে যান, অধুনা যেটাকে আমরা বাংলাদেশ বলি, মানে বাংলাদেশে রয়ে যান। অত্যাচারিত হয়েও তারা টিকে ছিলেন সেখানে, কিন্তু 1970-71 সালের যুদ্ধে তারা বিপর্যস্ত হয়ে শরণার্থী হিসাবে ভারতে, বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং অসমে চলে আসেন, অসমে প্রবেশ করেন। তৎকালীন কংগ্রেস নেতৃত্বাধীন ভারত সরকার তাদের খাদ্য, বস্ত্র, বাসস্থানের দায়িত্ব নেয়। স্বাধীন বাংলাদেশে তারা আর ফিরে যাননি। গ্রামে গঞ্জে, মাঠে ময়দানে, খাস জমিতে, রেল লাইনের পাশে যে যেখানে পেরেছেন সেখানেই থেকে যান উদ্বাস্তু হিসাবে।
1977 সালে বামফ্রন্টের ক্ষমতায় আসার পিছনে মতুয়াদেরও কিছুটা অবদান ছিল। বামফ্রন্ট ক্ষমতায় এসে মতুয়াদের জমির পাট্টা, ভোটাধিকার, রেশন কার্ড ইত্যাদি প্রদানের মাধ্যমে আস্থাভাজন হয়ে ওঠে। বাম সরকারের কার্যকলাপ দেখে পরে মতুয়ারা ধীরে ধীরে বামেদের থেকে দূরে সরে যেতে থাকেন। 2011 সালে রাজনৈতিক প্রেক্ষাপট বদলে যায়। মতুয়ারা সমাজে মান সম্মান, অধিকার এবং ক্ষমতার আশায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দেন। সেই প্রথম মতুয়া সম্প্রদায় হিসাবে রাজনীতিতে সরাসরি পদার্পণ করেন মতুয়া সমাজের মানুষ। কিন্তু 2017-18 সাল থেকে নাগরিকত্বের প্রশ্নে তারা বিজেপির দিকে ঝুঁকতে থাকেন। আর মতুয়া ঠাকুর বাড়ির নিজেদের কলহে মতুয়া সম্প্রদায় বিভক্ত হয়ে যায়। একটা অংশ তৃণমূল অনুসারী থাকলেও অন্য একটা অংশ শান্তনু ঠাকুরের নেতৃত্বে বিজেপি সমর্থক হয়ে ওঠেন। সেই শান্তনু ঠাকুরকে ঘিরেই মতুয়া রাজনীতি শুরু করে বিজেপি। অথচ মতুয়াদের আসল লড়াইটা কিন্তু ব্রাহ্মণ্যবাদী মনুবাদী সমাজের বিরুদ্ধেই। ব্রাহ্মণ্য বৈদিক পন্থায় এরা বিশ্বাসী নন। এই মূল তাত্ত্বিক দিকটা অজানা নয় ব্রাহ্মণ্যবাদী মনুবাদী বিজেপি নেতাদেরও। তবুও মতুয়াদের কাছে টানার আপ্রাণ চেষ্টা রয়েছে গেরুয়া শিবিরের। কারণ পশ্চিমবঙ্গে গুরুত্বপূর্ণ ভোট ব্যাংক হচ্ছে মতুয়া গোষ্ঠী। অন্তত 30টা বিধানসভা কেন্দ্র এবং 2টো লোকসভা কেন্দ্রের নির্ণায়ক মতুয়াদের কেন্দ্র করে কয়েক দশক ধরে জল ঘোলা রাজনীতি চলে আসছে পশ্চিমবঙ্গে। অমিত শাহ, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, অমিত শাহ বিলক্ষণ জানেন 2024 সালের লোকসভা নির্বাচনে যদি গতবারের ফলাফলের পুনরাবৃত্তি করতে হয় তবে তার জন্য প্রয়োজন একটা সুনির্দিষ্ট রাজনৈতিক লাইন। রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির যে দাবি দলের রাজ্য স্তরের নেতারা ইতিউতি পেশ করছিলেন, কেন্দ্রীয় নেতৃত্বের তাতেও সমর্থন নেই। জানিয়ে দিয়েছেন সেটা খোদ অমিত শাহ নিজেই। সম্ভবত বাংলার মাটিতে গায়ের জোরে ক্ষমতা দখল করার ফল বিপরীত হতে পারে, এই কথাটা অনুমান করেই এই সিএ এর সিদ্ধান্ত বিজেপি সরকারের, কেন্দ্র সরকারের, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের, নরেন্দ্র মোদীর। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুনর্বন্টনমুখী জনবাদী রাজনীতির সামনে যে শাসনহীনতার অভিযোগও পায়ের নিচে তেমন মাটি পাবে না, সেই কথাটাও এতদিনে বোঝা হয়ে গিয়েছে বিজেপির। তারা বুঝতে পেরেছেন। অতএব পড়ে থাকে শুধুই নাগরিকত্ব আইনের অস্ত্রটা। সিএ এর অস্ত্রটা শুধু পড়ে থাকে। লোকসভা ভোটের আগে স্বরাষ্ট্রমন্ত্রী সেই অস্ত্র প্রয়োগ করতে দ্বিধা করেননি। 11 মার্চ তিনি বিজ্ঞপ্তি জারি করেছেন। বিজেপি নেতাদের দাবি ওই আইন রূপায়িত হলে নাকি বাংলার মতুয়া সমাজের নাগরিকত্ব পাওয়ার দীর্ঘদিনের দাবি পূরণ হবে। বিজেপি নেতাদের দাবি সিএএ আইন মুসলিম অনুপ্রবেশকারীদের তাড়িয়ে শরণার্থীদের নাগরিক করবে। প্রশ্ন হলো, অনুপ্রবেশকারী কারা? দেশভাগের পর থেকে আজ পর্যন্ত প্রচুর মানুষ এদেশে চলে এসেছেন। তারা এদেশের নাগরিকত্বের সমস্ত প্রমাণপত্রের অধিকারী হয়েছেন এবং সেই সুবাদে তারা নানা সরকারি সুবিধা ভোগ করছেন। এই সেদিন পর্যন্ত আমরা জানি যারা খাল পাড়ে বা রেল পাড়ে এসে বসত গড়েছেন তাদেরও এখন ভোটার কার্ড আছে, তাদেরও এখন আধার কার্ড আছে, তাদেরও এখন প্যান কার্ড, রেশন কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট হয়ে গিয়েছে। দেশের নাগরিক হিসাবে প্রায় সমস্ত সুবিধাই তারা ভোগ করে থাকেন। তারা এখন সিএএতে আবেদন করতে যাবেন কেন? কেন তারা সিএএতে আবেদন করতে যাবেন? প্রশ্ন মতুয়া ভক্তদের মধ্যেই। এই প্রশ্ন মতুয়া ভক্তদের মধ্যেই এখন উঠেছে। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিএএ কে ক্যা বলে কটাক্ষ করেছিলেন। তৃণমূল নেতৃত্ব বরাবরই সিএএ প্রসঙ্গে দাবি করে আসছেন যে নাগরিকরা ভোট দেন, যে নাগরিকের আধার কার্ড রয়েছে, যে নাগরিকের ভোটার কার্ড আছে, তারাই এই দেশের নাগরিক। প্রশ্ন ওঠা স্বাভাবিক, মতুয়াদের নাগরিকত্বের ধুয়ো আবার নতুন করে তোলার রাজনৈতিক উদ্দেশ্য তাহলে কি? নাকি সিএএ আসলে ঘুরিয়ে এনআরসি চালু করার পরিকল্পনা? আসলে ভোট এসেছে, বিভাজন এবং বিদ্বেষও আবার জমিয়ে বসেছে। এই দেশের ভোটের প্রচারে অস্ত্র হিসাবে মেরুকরণের কার্যকারিতা তো আসলে ইতিমধ্যেই প্রমাণিত হয়ে গিয়েছে। সুতরাং আরো একবার তার আশ্রয় নেওয়াই বিজেপির লক্ষ্য। সেই লক্ষ্যে তারা এগিয়ে চলেছে আমাদের রাজ্যে। আপনারা জানেন যে গত 4 বছরে দেশ জুড়ে ভয়ের আবহ তৈরি করেছে এই আইন। একই সঙ্গে প্রতিবাদ প্রতিরোধের আগুনও জ্বালিয়েছে এই আইনের যে প্রকৃত রাজনৈতিক উদ্দেশ্য, পশ্চিমবঙ্গেই তা সবচেয়ে বেশি সার্থক হওয়ার কথা। 2019 সালে সংশোধিত আইন অনুযায়ী ভারতের প্রতিবেশী দেশগুলো থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে যে হিন্দু, যে বৌদ্ধ, যে জৈন,
যে শিখ, যে পার্সি এবং যে খ্রিস্টান অনুপ্রবেশকারীরা এই দেশে চলে এসেছেন তাদের নাগরিকত্ব প্রদানের সূত্রে মুসলিমদের আলাদা করার কাজ শুরু হবে। আসার কথা একটাই, বিজেপির ঘৃণার এই জয় কিন্তু সর্বাঙ্গীন নয়, তার প্রমাণ শাহিনবাগ, তার প্রমাণ পাকসার কাছ থেকে শিলিগুড়ি, বেথুয়া, ডহরি থেকে বর্ধমান। সবশেষে একটা কথা বলি, আপনি কি জানেন 2020 সালে শুভঙ্কর সরকার নামে এক ব্যক্তি রাইট টু ইনফরমেশন অ্যাক্ট অর্থাৎ আরটিআই এর মাধ্যমে জানতে চেয়েছিলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাগরিকত্বের কাগজপত্র রয়েছে কিনা। আপনারা নিশ্চয়ই জানেন যে উত্তরে, সেই প্রশ্নের উত্তরে, সেই আরটিআই এর উত্তরে পিএম ওর সচিব প্রবীণ কুমার জানিয়েছিলেন নরেন্দ্র মোদীর নাগরিকত্বের কোনো কাগজপত্র নেই। তবে 1955 সালের নাগরিকত্ব আইনের 3 ধারা অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জন্মসূত্রেই ভারতীয়। তো তাই যদি হয়, অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাগরিকত্বের যদি কোনো কাগজপত্র না থাকে, যদি তিনি শুধুমাত্র 1955 সালের জন্মসূত্রে নাগরিক হয়ে থাকেন, তাহলে দেশবাসীর নাগরিকত্বের কাগজপত্র নিয়ে প্রধানমন্ত্রীর এত মাথা ব্যথা কেন? সবই কি তাহলে ভোটের স্বার্থে নয়? এর বাইরে আর কোনো কথা থাকতে পারে কি? এর বাইরে আর কোনো কথা থাকতে পারে না। তো আপাতত শেষ করছি। প্রতিদিনের নিয়মিত ঝটপট 10টা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে নতুন নতুন প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব, ফলো, লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। আমাদের এখন প্রায় প্রতিদিন একটা অভিযোগ শুনতে হয় যে নিউজ নির্ভীকের খবর নাকি অনেকের কাছে ঠিক মতো পৌঁছচ্ছে না। একদম ঠিক কথা, কিন্তু এর উত্তর আমরা কি দেব? এটা তো সম্পূর্ণ তো ইউটিউব আর ফেসবুকের নিজস্ব রেকমেন্ডেশনের ব্যাপার। তাই আমরা শুধু বলতে পারি যে সাবস্ক্রাইবার আর ফলোয়ার হয়ে থাকলেও নিউজ নির্ভীক চ্যানেল বা নিউজ নির্ভীকের অনুষ্ঠান নিয়মিত দেখুন। অনিয়মিত দর্শকদের কাছে কিন্তু খুব কমই রেকমেন্ড করে ফেসবুক এবং ইউটিউব। অতএব নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান নিয়মিত দেখুন, দেখবেন নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান তখন আপনা আপনি আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে। এরপরেও যদি নিউজ নির্ভীককে না দেখতে পান, তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন। ইউটিউবে ইংরাজিতে NEWS কে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন, অবশ্যই নিউজ নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন। নিউজ নির্ভীক চ্যানেলে প্রতিদিন সন্ধ্যের পরে নিয়ম করে থাকে ঝটপট 10টা গুরুত্বপূর্ণ খবর, আর কম বেশি রাত 10টায় নিয়ম করে থাকে আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এখন থেকে প্রতিদিনই থাকবে বিশেষ গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয়ে, যেহেতু পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষে লোকসভার নির্বাচন চলছে, সেই রাজনৈতিক খবরাখবর থাকবে। তো সকলকে রমজানের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।